সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান, পতাকা বৈঠকে এখনো সাড়া দেয়নি বিএসএফ। চালের বাজার চড়া, সবজিতে স্বস্তি মিললেও বেড়েছে মুরগির দাম। বেড়েছে শৈত্যপ্রবাহের ব্যাপ্তি, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দিল্লির বৈরী আচরণের প্রভাব পড়েছে দুই দেশের সীমান্তে। ভারতের কাঁটাতারের বেড়া ও স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সীমান্তে। গেল বুধবার সন্ধ্যায় সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ৩ দিন ধরে উত্তেজনা চলছিল। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ভারত সীমান্তের ১০০ মিটারের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় বিজিবি বাধা দেয়। ৭ জানুয়ারি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর বন্ধ রাখা হয় কাঁটাতারের বেড়া নির্মাণ। বর্তমানে চৌকা সীমান্ত প্রায় স্বাভাবিক, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বর্তমান অবস্থা এলাকার মোটামুটি ভালো, সচল, সবকিছুই ঠিক আছে। কাঁটাতারের বেড়া দিতে এসে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে আমরা রুখে দাঁড়াচ্ছি। নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাপুর সীমান্তের ওপারে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। বুধবার বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এই সীমান্ত এখন শান্ত। বিজিবির যায় ওরা সবাই হেঁটে গেছে এবং এরা অনেকক্ষণ খুব দায়িত্বশীলভাবে ওখানে কাজ করেছে। ওরা এদিকে আর আসেনি, ভিড়েনি। বিটাররা বাধা যাচ্ছে, বিটাররা ডাকতেছে, ওরা আসতেছে না, ওরা হুঁচি গেলে কাজ চালিয়ে যাচ্ছে। গরু বাজারের সমস্যা মানুষ যাতে দেবে না, ওরা সবসময় পাহারা দিলে কখন গুলি করে ঠিক নাই। পরিস্থিতি নিয়ে বিজিবি শুক্রবার বিকেলে পতাকা বৈঠক আহ্বান করে, তবে এতে এখনো সাড়া দেয়নি বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মঙ্গলবার বিকেলে বিএসএফ শূন্যরেখা বরাবর লাইট পোস্ট স্থাপনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি প্রতিবাদ জানায়। এতে লাইট পোস্ট স্থাপনাটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করার কথা, যেহেতু ইতিপূর্বে বা এর পূর্বে কোনোদিনও এরকম অবস্থা আমরা দেখি নাই যে বেড়াকাটার বাইরে এরকম কোনো লাইট বা যে কোনো তারের ওদের ভিতর থেকে কারেন্টের তার নিয়ে এসে সংযোগ দিয়ে কোনো কিছু সেট করার মতো আমরা অবস্থা দেখিনি ইতিপূর্বে। বর্তমানে এই সীমান্তের পরিস্থিতিও শান্ত রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। সোনালী কক ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। তবে সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। এদিকে নতুন করে কর আরোপের প্রভাব পড়েছে আমদানি করা ফলের বাজারে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় প্রভাব পড়েছে দামে। দাম কমে স্বস্তি ফিরেছে। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম। সবজির দাম মোটামুটি কম আছে। সরবরাহ সব সবজির আছে, এখন তো আর কোনো মালের শর্ট নাই। শীতকালীন সবজি মোটামুটি অনেক সস্তা। সবজি ক্রেতা কম, কিন্তু সবজির আমদানি খুব প্রচুর, আমদানি অনেক দাম কম জিনিসের। মোটামুটি তরকারি অনেক দাম কম এখন। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। গাজরের কেজি ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা। কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী চালের দাম। কর অব্যাহতির প্রভাব পড়েনি দামে। এক সপ্তাহ আগে কিন্তু হলো ৭০-৭২ টাকা করে, সেটা এখন নিচ্ছে ওনারা হলো ৮০ টাকা করে। প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা করে বেড়ে গেছে। প্রতিটা চালের দামে বেশি, তবে এটা একমাত্র মিলারদের আর কোম্পানিদের সিন্ডিকেট। মাছের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে মুরগির। তেলাপিয়া মাছ ছিল, সাধারণ ছিল ১৮০, ১৬০, ৮০ ইঞ্চি ১২০ টাকা। ৮০০ গ্রাম মাছ বেশি গত সপ্তাহে ১৬০০ টাকা, এই সপ্তাহে বেশি ৮০০ টাকা কেজি। ৩৫০ করিয়া চাইছে, ৩৪০ টাকা করিয়া রাখছে আমার কাছ থেকে। এই এখন আজকে আমার মনে হয় দামটা একটু বেশি। সব মুরগির দাম বর্তমানে একটু বেশি,
বেশি হওয়ার কারণ হলো মানুষ বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে, যার কারণে খামারের মালের একটু ক্রাইসিস, একটু ঠান্ডা পরনে মনে করেন মাল উৎপাদন করে কুলাইতে পারছে না। কর আরোপে 280 টাকার নাশপাতি এখন 300 টাকা, আপেলের কেজি 350 টাকা, আর কমলা বিক্রি হচ্ছে 220 থেকে 350 টাকায়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। পৌষের শেষ দিকে এসে শীতে কাঁপছে দেশের উত্তর জনপদ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের 5 জেলা সহ দেশের 10 জেলায়। বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌষের শেষে কমছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের ব্যাপ্তি বেড়ে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের সবচেয়ে উত্তরের জনপদ। দিনভর সূর্যের দেখা মিললেও হিম শীতল বাতাসে ম্লান উত্তাপ। গরম কাপড়ের অভাবে শীতার্ত মানুষ ভরসা খুঁজছেন খড়কুটোর আগুনে। তবুও ঠান্ডায় কাহিল খেটে খাওয়া মানুষ। এত ঠান্ডা যে ঠান্ডার জন্য মানুষ ঘর থেকেই বের হতে পারতেছে না। ঠান্ডায় মানুষ একটু কাঁপতেছে। নীলফামারীতে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। কখনো কখনো সূর্যের দেখা মিললেও উত্তাপ একেবারেই কম। হিম বাতাসে নাকাল সাধারণ মানুষ। এখন ঠান্ডার জন্য মানুষ আছে না, চলাফেরায় খুব অক্ষম এবং কাজকর্মে যেতে পারতেছে না। তীব্র শীতে কাহিল কুড়িগ্রামের মানুষও। কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। বিড়ম্বনায় খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। শীত বাড়ায় খড়কুটোর আগুনেই ভরসা চুয়াডাঙ্গার দরিদ্র মানুষের। কমেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগার। ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। ঠান্ডা পড়ছে, এই কারণে বাবু ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা, এত কষ্ট নিয়ে আমাদের চলাচল করা লাগে। নোয়াখালীতেও কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য, তবে কমাতে পারছে না শীতের দাপট। পাহাড়ি জেলা রাঙামাটিতেও তীব্রতা বাড়ছে শীত। কুয়াশা আর হিমেল বাতাসে কাবু জনজীবন। কাজ করা যায় না, ঠান্ডা লাগে তো আমি বাড়িতে পারি না। মোটামুটি তো প্রচুর ঠান্ডা করতেছে আর কি। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমে ব্যাপ্তি বাড়তে পারে শৈত্যপ্রবাহের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন 2 স্কুল শিক্ষার্থী, গুরুতর আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টার দিকে মারুফ শেখ ও বাঁধন ফকির সহ 3 বন্ধু গোপীনাথপুর খোলঘাট আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেলে দুর্গাপুর বাজার যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় দুর্গাপুরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে 3 জনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারুফ শেখ ও বাঁধন ফকিরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নেত্রকোনার পৌর শহরে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রাক্তন কলেজ শিক্ষক দিলীপ কুমার সাহার মরদেহ। সকাল 11টার দিকে বড়বাজার এলাকা থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পৌর সদরের আবু আব্বাস ডিগ্রি কলেজে প্রাক্তন প্রভাষক ছিলেন তিনি। পুলিশ জানায় তার স্ত্রী ঢাকায় আত্মীয়ের বাসায় চলে যাওয়ায় গত কয়েকদিন তিনি একা ছিলেন। সকালে স্ত্রী বাসায় এসে তালা দেখে তা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় খাটের নিচে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ। আগামীর বাংলাদেশ গঠনে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বলে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে 6 দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে ভোলায় বিভিন্ন স্পটে লিফলেট বিতরণ করেন সার্জিস আলম। এ সময় সবাইকে সত্য বলার সাহস রাখার আহ্বান জানান। বলেন, না হলে অন্যায়কারীরা একসময় গলা চেপে ধরবে। আগামীর বাংলাদেশ গড়তে যার যার স্থান থেকে যৌক্তিক দাবিতে আপোষহীন থাকারও তাগিদ দেন। এ সময় ভোলার গ্যাস দিয়ে ওই জেলায় শিল্প কলকারখানা গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন সার্জিস। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিমের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন। পরিমার্জন করতে গিয়ে সারা দেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে সুনামগঞ্জে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শতভাগ বই বিতরণ করা হয়েছে, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এখনও শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় শতভাগ বই পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। বইগুলো সব জায়গাতে দিতে পারিনি আমরা এখনো, এবং এইগুলো আমরা আশা করি এ মাসের মধ্যেই সব জায়গাতে পৌঁছে দিতে পারবো। এবার তো সমস্যাটা হলো যেহেতু পরিমার্জন করতে হয়েছে বইগুলো, সেজন্য দেরি হলো। আগামী বছরই সমস্যাটা হবে। বই নয় জ্ঞানের বিনিময়, এমন স্লোগানে চট্টগ্রামের জামালখানে অনুষ্ঠিত হচ্ছে বই বিনিময় উৎসব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ষষ্ঠবারের মতো আয়োজন করে স্টোর টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। বক্তারা জানান, সময়ের সাথে সাথে পাঠক বৃদ্ধি ও পাঠকের মনন তৈরির জন্যই এই আয়োজন। এবার 30,000 বই বিনিময়ের লক্ষ্য নেওয়া হয়েছে। দিনব্যাপী এই উৎসব সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। গেল বছরের মে মাস থেকে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের অনলাইন টিকিট সেবা বন্ধ হচ্ছে। এ নিয়ে নতুন শঙ্কায় প্রবাসীরা। এই রুটে সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কা করছেন তারা। এতে সিলেট ও নর্থ যুক্তরাজ্যে দানা বাঁধছে অসন্তোষ। অভিযোগ, লোকসান দেখিয়ে লাভজনক রুটের ফ্লাইট বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে 2 দিন ম্যানচেস্টার রুটে সরাসরি 2টি ফ্লাইট পরিচালনা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে পুনরায় ফ্লাইট চালু হয় 2021 সালে। আগামী মে মাস থেকে অনলাইন টিকিটিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ওই রুটে বিমানের ফ্লাইট বন্ধের আশঙ্কা প্রবাসীদের। এর প্রতিবাদে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সভা সমাবেশ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র এটি বাতিল করতে চাচ্ছে। ভিতরে সন্দেহ আছে যে এটা খুব শীঘ্রই মনে হয় এটা বন্ধ করা হইতেছে। আমরা আশা করব কর্তৃপক্ষ একটা বিবৃতির মাধ্যমে সেটার অবসান ঘটাবে। বিদ্যমান ফ্লাইট ও অনলাইন টিকিটিং স্বাভাবিক রাখতে প্রতিবাদ দেশেও সিলেট বিমান অফিসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়া ছাড়াও বৈঠক করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। 2024 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইটটি অত্যন্ত লাভজনক এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফুল ভর্তি ফ্লাইট এসেছে এখানে। বিমান অফিসের সামনে সিলেটের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্নীতির মাধ্যমে লুটপাট করা বিমানকে লোকসান দেখিয়ে এখন ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে। প্রতিটি ফ্লাইটই ম্যানচেস্টার থেকে আসে ফ্লাইট ভরে যেত এবং প্রায় 1500-1600 পাউন্ড দিয়ে আসছে তারা। কেন সেটা বন্ধ হবে? এটা লসজনক হতে পারেই না, এটা অবশ্যই লাভজনক। সুতরাং বিমানের মূল জায়গায় সমস্যা। এ ব্যাপারে বিমান কর্মকর্তারা কিছু বলতে রাজি নন। ম্যানচেস্টারে ডেপুটি হাইকমিশনার জানান, বিষয়টি বিমান কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। আমরা সেই সুপারিশ করেই এই দাবিনামা আমরা বিমানের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে গোয়েন্দাদের আপত্তির কারণে লন্ডন যেতে পারলেন না অভিনেত্রী নিপুণ আক্তার। আটকে দেওয়া হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পুলিশ জানায়, সকাল 11টায় লন্ডনগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। যাত্রাকালে ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিলেট থেকে আরেকটি ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রামে মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সপ্তদশ শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুদ্দিন। এবারের সমাবেশে 19টি ইভেন্টে প্রায় 10,000 শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। সকালে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের হালদারপাড়া এলাকায় 500-রও বেশি মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদ সহ অন্যরা।
সংবাদ শেষ করব বানরের খাদ্য সংকটের খবর জানিয়ে। লোকালয়ে বানরের বনে খাবার মিলছে না বানরের, হানা দিচ্ছে লোকালয়ে, ধ্বংস করছে ফসল, ফলমূল ও সবজি বাগান। গাছ বিলুপ্ত হওয়ার জন্য এই বানরের খাদ্য সংকট দেখা দিয়েছে বলছেন স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে গৃহস্থের ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত আর ফলের বাগানে হানা দিচ্ছে বানর, বিপাকে পড়েছে কৃষক। বাড়িতে যে আমরা রান্না করি, রান্নার বাড়ি তো গাছ গাছালির ফল ফলান থেকে হেলা রান্না ভাত খেয়ে হেলায়। শাক সবজি, লাউ, কফি এটা আমরা কোনো আবাদ করা হয় না বান্দরের জ্বালায়। আবাসস্থল উজাড় হওয়ায় পাচ্ছে না খাবার, তাই খাবারের খোঁজে লোকালয় প্রায়ই তাদের দেখা যায়। ভালুকার হবিরবাড়ি ও কাদিগড় বনবিট এলাকার গৃহস্থের ধানের ফসল ও বিভিন্ন ধরনের আবাদি ফলমূলের বাগানে, এমনকি বাসা বাড়িতেও হানা দিচ্ছে বানরের দল। নির্বিচারে বনভূমি নিধন ও পাহাড় কাটার কারণে বনজ প্রাণীকুল একদিকে হারাচ্ছে তাদের আবাসস্থল, অন্যদিকে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে জীবন বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে তারা। বানরের খাবারের গাছ কাটা ফেলায়, এই জন্য বানরের পর্যাপ্ত খাদ্য সংস্থান পাইতেছে না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও অনেকেই খাবার দিয়ে প্রাণীদের বাঁচিয়ে রাখছেন। আমরা আমাদের যা যতটুকু সম্ভব আমরা বানরকে খাওয়াইতেছি, মানে অনেক ক্ষতি করতেছে আমাদের, কিন্তু তারপরে আমরা তাদেরকে ক্ষতি করতেছি না। সরকারি বরাদ্দ অনুযায়ী যে খাবার দেয়া হচ্ছে তা বানরের সংখ্যার তুলনায় পর্যাপ্ত নয় বলে জানান এই বন কর্মকর্তা। প্রায় 1000-এরও বেশি বানর আছে, যেগুলি তার প্রচুর খাদ্যের দরকার, আরো পর্যাপ্ত পরিমাণে খাদ্যের ব্যবস্থা করা দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্য প্রাণীর কোনো বিকল্প নেই, তাই তাদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান, পতাকা বৈঠকে এখনো সাড়া দেয়নি বিএসএফ। চালের বাজার চড়া, সবজিতে স্বস্তি মিললেও বেড়েছে মুরগির দাম। বেড়েছে শৈত্যপ্রবাহের ব্যাপ্তি, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।